শরৎকালের মাঝামাঝি। বছরের এ সময়ে পারিপার্শ্বিক আবহাওয়ার মতনই মন থাকে ভারী প্রফুল্লিত। পরিষ্কার নীলচে আভা ভরা আকাশ, পাখিদের কিচিরমিচির আর উৎসবের গন্ধ। সাধারণ মধ্যবিত্ত বাঙালির আর কি চাই মশাই। কয়েকদিন যাবৎ ফের আবার লেখালেখিতে মন দিয়েছি। কারণটা অবশ্যই ব্যোমকেশের বকুনি। এই গত সপ্তাহের কথা। জানালার ধারে বসে বাইরের প্রকৃতিটা উপভোগ করছিলাম। এমন সময় এক প্রকার ঝাঁঝিয়ে ওঠে ব্যোমকেশ। বলি, লেখকের কি আজকাল সাহিত্যের প্রতি নেশা টেশা বলে আর কিছুই রইল না? কাগজ আর কলমের সাথে কতদিন সম্পর্ক নেই, তা কি খেয়াল আছে? তা বন্ধুরে হেন বকুনি খেয়ে কি আর চুপ করে বসে থাকা যায়? তাই আর কি। আজ শনিবার। ঘরের ডান প্রান্তে দেওয়ালের ঠিক উপরের দিকে চেয়ে দেখি ঘড়ির কাঁটা বর্তমানে 9:30 কাঁটা ছুঁয়েছে। বৌঠানকে চায়ের জন্য একবার হাঁক দিতে যাব, ঠিক তখনই ঘরে প্রবেশ করলো আমার সত্যান্বেষী বন্ধুটি। সামনের চেয়ারে গা এলিয়ে দিয়ে একটা বড় হাই তুলতে তুলতে সে বলল, আরে অজিত, আমার বকুনির যে এত ভালো ফল দেবে তা ভেবে উঠতেই পারিনি। যাই হোক, সকাল সকাল এক কাপ করে চা খেলে মন্দ হয় না, কি বলো? তুমি আসার আগে আমি ঠিক এই কথাটাই বলছিলাম ভাই। তাহলে বরং তুমি ডাক দাও সত্যবতীকে। হ্যাঁ, তারপর আমি বকা খাই আর কি। গত কয়েকদিন ধরে দেখছি দিনে 4 থেকে 5 কাপ চায়ের আবদার করে চলেছ। এরকমভাবে চললে তোমার সঙ্গে আমার কপালেও যে দুঃখ রয়েছে তা আমি ভালো মতোই আন্দাজ করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই বলে একটু মুচকে হেসে হাঁক দিল ব্যোমকেশ। সত্য, এই সত্য, বলি অজিত চা খাবে বলছে, ওর জন্য 1 কাপ চা নিয়ে এসো দেখি। সঙ্গে আমারটা নিয়ে আসলেও মন্দ হয় না, বুঝলে? এই হলো ওর তো। আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে নিজের কাজটা ঠিক গুছিয়ে নিল। এ তো ভারী অন্যায়। মনে মনে এসব কথাই ভেবে চলেছি, ঠিক সেই মুহূর্তে ঘরে উপস্থিত হলো সত্যবতী। বলি, সকাল থেকে এক নাগাড়ে কাজ করে চলেছি, সেই বেলা কারো হুঁশ নেই? আমারও তো খানিক বিশ্রামের প্রয়োজন পড়ে নাকি? কতদিন ধরে পাহাড় আর সমুদ্র করে পাগল হয়ে যাচ্ছি, অথচ আচ্ছা ঠাকুরপো, তুমি বলো দেখি, আমরা 3 জন শেষবারের মতো সেই কবে ঘুরতে গিয়েছিলাম, মনে পড়ে? কিছুটা ঢোক গিলে আমি বললাম, হ্যাঁ ওই তো গত বছরের শেষ দিকটায় তো। তাহলে ভাবো একবার, আমারও তো ঘুরতে যেতে ইচ্ছে হয়, বলো। আমাদের এ সকল কথোপকথনের মাঝে এবার পাশের চেয়ার থেকে ব্যোমকেশ বলে উঠল, আহা, মন খারাপ করো না। পুজোর পর নিশ্চয়ই কোথাও যাব, তাই এখন যদি 2 কাপ চা মিলত। ব্যোমকেশের এই কথা শুনে এবার এক প্রকার মুখ বেঁকিয়ে রান্নাঘরে চলে গেল সে। তবে আসল ঘটনা ঘটল সন্ধ্যের দিকে। সময় সন্ধ্যে 6:30। চারিদিকে পুজোর প্রস্তুতি মাঝে আমার লেখা কিন্তু বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলছে। সামনের প্রান্তে বসে থাকা ব্যোমকেশের চোখ এখন একটি ম্যাগাজিনে। মিনিট খানেক বাদে সেখান থেকে নজর সরিয়ে আচমকাই বলে উঠল, অজিত, গল্প লেখায় মন দিতে বলেছিলাম বলে এই নয় যে ঘুমের 12টা বাজিয়ে কাজ করতে হবে। আর দ্বিতীয় বিষয়, বেশ কয়েক বছর পূর্বেই দেশ স্বাধীন হয়েছে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইংরেজদের গালমন্দ করে কি লাভ বলো তো? মানে যারা নেই তাদের নিয়ে বেশি ভেবে কি হবে? ব্যোমকেশের এ কথায় মুহূর্তের মধ্যেই হতচকিত হয়ে যাওয়ার মতো অবস্থা হলো আমার। সেদিকে লক্ষ্য করেই খানিক হেসে উঠল সে। না, মানে তুমি কিভাবে বুঝলে? আমি তো আসলে আহা অজিত, তুমি বোধ করি ভুলে গিয়েছো যে তোমার নিকটে থাকা মানুষটির নাম ব্যোমকেশ বক্সী। আচ্ছা, খুলেই বলি তবে। এই যেমন ধরো, তোমার চোখের নিচে কালি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে গত কয়েকদিন ধরে তোমার ঘুম একদমই হয়নি। এখন গরম খুব একটা নেই, আর তুমি সাংসারিক মানুষও নও, তাই বউয়ের সাথে ঝগড়ার কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ
লেখালেখিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছ যে রাত্রি ঘুমটাও ঠিক মতো হচ্ছে না তোমার। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, তবে ওই দেশ স্বাধীন আর ইংরেজদের ব্যাপারটা? বর্তমানে আমার হাতে থাকা ম্যাগাজিনটার সামনের পাতায় স্বাধীনতা এবং ইংরেজদের অত্যাচার সম্পর্কিত একটি ছবি দেওয়া রয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি তোমার নজরে এদিকেই পড়ে রয়েছে। তাছাড়া চোখের ওই জ্বলন্ত ভাব আর মাঝে মধ্যে হাতের 5টা আঙুল মুঠো করে হাঁটুতে ঘুষি মারা, এর থেকে ইংরেজদের প্রতি তোমার বিদ্বেষ আন্দাজ করা কি খুব কঠিন উচিত? সত্যি বলতে ব্যোমকেশের এই নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা এবং অনুমান শক্তির প্রশংসা না করে থাকা যায় না। সে প্রসঙ্গেই কিছু একটা বলতে যাব, এমন সময় আমাদের কথোপকথনের মাঝে ব্যাঘাত ঘটিয়ে দরজায় কড়া নাড়ার শব্দ এলো কানে। এখনো আবার কে এসে হাজির হলো? নতুন কোনো কেস নয় তো আবার? এই ভেবে দরজাটা খুলতে এক প্রকার হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মাঝারি উচ্চতার ব্যক্তি, চোখে চশমা, ব্যক্তিত্বে একটা হাসি খুশি ভাব বিদ্যমান। তবে দরজা খুলতেই এমন বৈচিত্র্যময় প্রবেশের কারণ কি তা বুঝে উঠতে পারলাম না। মুহূর্তের মধ্যেই সামনের চেয়ারে গিয়ে বসে পড়লেন ভদ্রলোক। ব্যোমকেশ তাকে উদ্দেশ্য করে বলল, নমস্কার সুজিতবাবু, বসুন। তবে যে গতিতে আপনি ভিতরে প্রবেশ করলেন তা থেকে স্পষ্ট বোঝা যায় যে কোনো একটি বিষয় আপনাকে ক্রমশ ভাবিয়ে চলেছে, তাই তো? আর হ্যাঁ, পুজোর কেনাকাটা কি এখনই শুরু করে দিচ্ছেন মশাই? না হলে এত তাড়াতাড়ি নতুন পোশাক পরে কে বের হয়? এক নাগারে বলে চলল ব্যোমকেশ। ওর এ সকল কথায় আগত ভদ্রলোক যে ভারী অবাক হয়েছেন তা তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সূত্র ধরেই তিনি নিজের পরিচয়খানা একবার দিয়ে বলে চললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি সুজিত মুখোপাধ্যায়। বাড়ি 5 স্ট্রিট লাগোয়া এলাকায়, মানে ওখান থেকে কয়েক মিনিটের হাঁটা পথ বলতে পারেন। বাবা মা কেউই নেই। বাল্যকালে মা মারা যান, আর তার কয়েক বছর পরই বাবা। যদিও সেই সময় আমি অনেকটাই বড়, ফলে বিশেষ অসুবিধা হয়নি, বুঝলেন। তা এরপর একটি বেসরকারি সংস্থায় কাজও পাই, তবে বেশি দিন স্থায়ী হয়নি সেই কাজ। আসলে মানুষটা না আমি বড্ড খোঁতে। বর্তমানে একটি স্থানে ম্যানেজার পদে রয়েছি, এই হলো আমার পরিচয়। তবে একটা কথা মশাই, আপনি আমার নামটা কিভাবে আর মানে, আর তাছাড়া এই নতুন পোশাকটির ব্যাপারে যদি একটু খুলে বলেন। এর এমন কি? এই যে আপনার জামার পকেটের দিকে লক্ষ্য করুন, ওখান থেকে আপনার পরিচয়পত্রটি বেশ খানিকক্ষণ ধরেই উঁকি দিয়ে চলেছে। সেখান থেকেই আপনার নামটা জানলাম। আর বাকি রইল দ্বিতীয় বিষয়টি। অজিত, ভদ্রলোকের পোশাকের উপরের দিকে একবার নজর দাও। ব্যাস, বুঝতে আর অসুবিধা হলো না। আমার দিক থেকে চোখ সরিয়ে ফের একবার বলে চলল ব্যোমকেশ, আচ্ছা সুজিতবাবু, আপনি বর্তমানে পার্ক স্ট্রিট লাগোয়া এলাকায় বসবাস করেন আর একটি স্থানে ম্যানেজার পদে কর্মরত, তাই তো? এবার বলুন, হঠাৎ কি এমন ঘটল যে ব্যোমকেশ বক্সীর নিকট উপস্থিত হতে হলো আপনাকে? সব খুলে বলুন, সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু। সত্যি বলতে গেলে তেমন কিছুই না ব্যোমকেশ বাবু। তবে ওই যে বললাম, আমি মানুষরা না বড্ড খুঁতে। তাছাড়া বর্তমানে একটা ঘটনায় আমায় ক্রমাগত ভাবিয়ে চলেছে, সেই কারণেই আপনার কাছে আসা। যদি কোনো সহায়তা করতে পারেন আর কি। বুঝলাম 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 তবে ঘটনাটি ঠিক কি তা না বললে আমার পক্ষে সহায়তা করা সম্ভব নয় মশাই। তাহলে বলি শুনুন। আপনাকে তো বললামই যে কয়েক বছর পূর্বে একটি কোম্পানির অধীনে সুযোগ পেলেও পরিবেশ উপযুক্ত না হওয়ায় সেই কাজ আমি ছেড়ে দিই। এরপর বেশ কয়েকদিন বাড়িতে ওই লেখালেখি আরও বেশ কিছু কাজ নিয়েই থাকি। পরিবারে আর কেউ নেই, ফলে বিশেষ অসুবিধা হতো না। তবে ভালো কাজের সন্ধান আসলে কেই বা প্রত্যাখ্যান করে বলুন।
হলেও ঠিক তাই। 1 মাস আগের ঘটনা। এর মাঝে বলে রাখি, আমার একটা বিশেষ অভ্যাস রয়েছে। প্রতিদিন সকাল হতেই স্নান সেরে খবরের কাগজ পড়া আমার চাই। দেশ বিদেশের খবর না পড়া অবধি শান্তি হয় না আর কি। তো সেই দিন সংবাদপত্রটির ভিতর থেকে অতিরিক্ত একটি কাগজে আবিষ্কার করি আমি। কাগজটিতে দেওয়া থাকে একটা বিজ্ঞাপন, যা অনেকটা এরকম আর কি: আমাদের পক্ষ থেকে একটি কাজের সন্ধান রয়েছে। আমি আর আমার স্ত্রী দুজনেই সারাদিন ব্যস্ত থাকি। বর্তমানে আমাদের অফিস সংক্রান্ত কিছু কাজের জন্য একজন লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমাদের কয়েকটি চাহিদা রয়েছে, যেমন আবেদনকারীর পদবি মুখোপাধ্যায় হতে হবে, চোখে চশমা আর মাঝারি উচ্চতার হওয়া চাই। যদি আপনি এই কাজের জন্য উপযুক্ত হন তবে শীঘ্রই যোগাযোগ করুন। এতটা বলে এবার থামলেন ভদ্রলোক। ব্যোমকেশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ওর নজর বর্তমানে সুজিত বাবুর দিকে। ভদ্রলোককে বেশ তীক্ষ্ণভাবেই পর্যবেক্ষণ করে চলেছে সে। ঘরের মধ্যে তৈরি হওয়া নিস্তব্ধতাকে কাটিয়ে ফের একবার বলে চললেন সুজিত বাবু। কাগজে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার একদিনের মধ্যেই নিয়োগপত্র পেয়ে যাই, বুঝলেন। 1 মাস ধরে কাজ করে চলেছি। বিশেষ কোনো অসুবিধা হয়নি, তবে মনের মধ্যে কয়েকটা খটকা রয়েই গিয়েছে, যে কারণে আজ আপনার নিকটে আসা। তা সেই খটকাগুলি ঠিক কী, তা বলে ফেলুন দেখি। প্রথমেই আমার মনে যে সন্দেহটা তৈরি হয় তা হলো এই বিজ্ঞাপনটি কেবলমাত্র মুখোপাধ্যায় পদবীর লোককেই নিয়োগ করতে চায় ওরা। শুধু তাই নয়, এই ধরুন মাঝারি উচ্চতা, চোখে চশমা, এতটা হুবাহু মিল কি করে? এরপর আসি আসল কথায়। সাধারণত এই সকল কাজ অফিসে গিয়ে করতে হলেও প্রথম দিন নির্দিষ্ট স্থানে গিয়ে দেখি সেটি আসলে একটি বাড়ির ঠিকানা। পার্ক স্ট্রিটের থেকে খানিক দূরে ওই বাড়িটিতে থাকেন এক দম্পতি। তাদের অধীনে ম্যানেজার পদে নিয়োগ করা হয় আমায়। কাজ এমন বিশাল কিছু নয়, ওই কিছু গুরুত্বপূর্ণ তথ্য খাতায় সংগ্রহ করা কিংবা কয়েকটি হিসাব মেলানোর মতো ছোটোখাটো কাজ। তবে বেতন যে কম তা একদমই নয়। সবচেয়ে বড় কথা, দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করলেও আজ পর্যন্ত একই সাথে দুজনের দেখা পেলাম না মশাই। সকালে একবার ভদ্র মহিলার সহিত দেখা হয়, আর ফেরার সময় মহিলার স্বামী এসে দরজা বন্ধ করে দিয়ে যান। এখন আপনার নিশ্চয়ই মনে হতে পারে যে এখানে কোনো খুন নেই কিংবা চুরির কোনো প্রশ্ন নেই, তা সত্ত্বেও ঠিক কী কারণে আগমন? তাহলে সত্যি বলতে গেলে বর্তমান সময় দাঁড়িয়ে আমার মনে যে প্রশ্নটি উকি মেরে চলেছে তা হলো, এই অদ্ভুত ধরনের কাজ করার মাধ্যমে আমি কোনো অন্যায় করছি না তো? কিংবা এবার ভদ্রলোককে থামিয়ে ব্যোমকেশ বলে উঠল, দেখুন, আপনি যা যা বললেন তাতে একটা সন্দেহ রয়েই যায়। তবে সামান্য তথ্য সংগ্রহ কিংবা হিসেব মেলানোর মতো কাজে কোনো রকম গণ্ডগোল আছে বলে তো মনে হয় না। সবচাইতে বড় কথা, আপনি নিজে থেকে তো কোনো অন্যায় করছেন না মশাই। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি গুরুতর কিছু সন্দেহ করেন তবে একবার যোগাযোগ করতে পারেন, তখন আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। কেমন? ব্যোমকেশের এই কথা শুনে বেশ কিছুটা নিশ্চিন্ত দেখালো সুজিত বাবুকে। আচ্ছা, আসি তবে। অজিতবাবু, আসলাম। ভদ্রলোক বেরিয়ে যেতেই এবার ব্যোমকেশকে প্রশ্ন করে বসলাম, বলছি ভায়া, লোকটির কথায় কিন্তু বেশ সন্দেহ হচ্ছে। এমন অদ্ভুত রকমের বিজ্ঞাপন কে দেয় বলো তো? তার উপর আবার স্বামী স্ত্রীকে কখনোই একসাথে দেখা যায় না। বলি, একবার গিয়ে দেখবে নাকি? আহা অজিত, এখানে আমার কিছুই করার নেই। তুমি বলো, কেবল সন্দেহের উপর ভর করে কি কাউকে জিজ্ঞাসাবাদ কিংবা কোনো বাড়িতে গিয়ে হাজির হওয়া যায় নাকি? দেখাই যাক না। এখন বরং খেতে যাই, চলো 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 চলো। তার পরের দিনই যে আমাদের জন্য এক ভয়ানক ঘটনা অপেক্ষা করে রয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি। রোববার সকাল, ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার দরুন ব্যোমকেশের বকুনিও জুটল ভাগ্যে। এই অজিত, তোমার কি কোনো কাণ্ড কারখানা নেই নাকি? হ্যাঁ, আজ কত কাজ আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। গতকাল রাতে সত্যবতীর কথাখানি এবার মাথায় এলো। উৎসবের পূর্বে ঘরদোর ঝাড়ার বিশেষ দায়িত্ব এসে পড়তেছে বর্তমানে আমাদের দুই বন্ধুর ভাগ্যে। অগত্যা বিছানা ছেড়ে উঠে স্নান সেরে
শুরু হয়ে গেল কাজ। ঘড়িতে তখন 12:40। সাফাই অভিযান শেষ করে বর্তমানে খানিক বিশ্রাম নিয়ে চলেছে। সামনের চেয়ারে বসে এবার একটা সিগারেট জ্বালালো ব্যোমকেশ। অজিত, আজ বড় ক্লান্ত বন্ধু। এবার একটা বিয়ে করো দেখি। আমি একাই কেন সংসার ধর্ম পালন করি বলো তুমি? না ভায়া, ওসব দিকে আমি নেই। এই লেখালেখি আর তোমার সহযোগী হিসেবে দিব্যি দিন কাটছে, আবার বিয়ে কেন বলো তো? এইভাবে বেশ কিছুক্ষণ কথোপকথন শেষে সত্যবতীর উদ্দেশ্যে ডাক দিতে যাব এমন সময় প্রচণ্ড আওয়াজ করে আমাদের বাড়ির ঠিক সামনেই একটি গাড়ি এসে থামল। কে এসেছেন বলো তো অজিত? মানে মানে আমি কি করে বলবো? তাছাড়া ওই গাড়ির মালিক যে তোমার কাছেই আসবে সেটাই বা বুঝলে কিভাবে? এই জন্য বলি অজিত, চারপাশটাতে একটু ভালো করে নজর রাখো। এত সময় পর এসেও যদি তুমি পুলিশ ভ্যানের শব্দ চিনতে না পারো তবে কিছু বলার নেই আর। আমি জিভ কেটে বললাম, এই দেখেছো, একদমই বুঝতে পারিনি ভায়া। তাহলে কি? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন মিস্টার রাখাল সরকার। তবে কী কারণে তার এই আগমন তা বোঝা মুশকিল। হলো ঠিক তাই। মিনিট খানেকের মধ্যেই ঘরে এসে হাজির হলেন রাখালবাবু। রাখালবাবু ঘরে প্রবেশ করে বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, কেমন আছেন? অনেক দিন বাদেই আবার আপনার বাড়ি এলাম। কি করি বলুন, এমন একটা বিচিত্র কেস এসে হাজির হয়েছে যে কি বলি, তাই না জানি আসতে হলো আর কি। আপনার মুখ চোখ দেখে তা স্পষ্টই বোঝা যাচ্ছে মশাই। আসুন, চেয়ার গ্রহণ করুন। এই সত্য, 3 কাপ চা এনো তো। খানিকক্ষণ সব চুপ। চায়ে চুমুক দিতে দিতে এবার আমি বললাম, মশাই কি হয়েছে খুলে বলুন। এমন কি বিচিত্র কেস? অতীতে আপনাকে এতখানি চিন্তিত হতে তো কখনো দেখিনি। গতকালের ঘটনা ব্যোমকেশবাবু। বিকেলের দিকে থানায় বসে রয়েছি, আচমকাই বেজে ওঠে টেলিফোনটি। ফোন ধরতে জানা যায় শ্যামবাজার সংলগ্ন এলাকায় একটি খুন হয়েছে। তৎক্ষণাৎ পৌঁছে যাই ঘটনাস্থলে। তবে সেখানে পৌঁছে মৃতদেহটিকে দেখে চমকে উঠি। লাশের চোখগুলি বিস্ফারিতভাবে খোলা, যেন এমন কিছু দেখে ফেলেছেন যা আর সাধারণ 5টি বিষয়ের মতো নয়। অপার্থিব কোনো বিষয়বস্তু দেখেই হয়তো পরপারে রওনা দিয়েছেন তিনি। বুঝলাম। তবে মৃতের পরিচয় কি আর কোথায় উদ্ধার হয় এই দেহ? মৃতের নাম ভবেশ চট্টোপাধ্যায়, বয়স 64-65 হবে। শ্যামবাজার এলাকায় বেশ বিলাসবহুল বাড়ি রয়েছে ভদ্রলোকের। এক ছেলে, নাম মিলন চট্টোপাধ্যায়। বেশ সম্ভ্রান্ত পরিবার বলেই মনে হয়। পারিবারিক ব্যবসা রয়েছে। তবে বর্তমানে ভবেশবাবুর মৃত্যুটা আর জানেন মশাই, সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হলো গিয়ে খুনের পর চোখে কাজল, কানে দুল আর পরনে শাড়ি সহ উদ্ধার করা হয় ভদ্রলোককে। কিন্তু হত্যার পর ঠিক কী কারণে খুনিয়ে সকল কাণ্ড ঘটালো তা ভারী চিন্তার বিষয়। অতীতে এরকম কেস কখনোই দেখিনি। আর তার সঙ্গে উপরমহলের চাপ। ব্যোমকেশবাবু, এখন কেবলমাত্র আপনি আমায় বাঁচাতে পারেন। কেসটির তদন্ত যদি আপনি... এক নাগারে সকল কথা বলে এবার থামলেন রাখালবাবু। রহস্য যে ভারী জটিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সত্যান্বেষী বন্ধুটির কপালে ইতিমধ্যেই বেশ কয়েকটা চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। তবে মুহূর্তের মধ্যেই সেগুলোকে গায়েব করে সে বলে উঠল, কোনো পুরনো শত্রুতা বলেই মনে হয়। আচ্ছা, ভবেশবাবুর মৃত্যুর কারণ ঠিক কি? আর পোস্টমর্টেম রিপোর্ট কি এসেছে? প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী মাথার পিছনে ভারী কোনো বস্তুর আঘাতে অজ্ঞান করা হয় ভবেশ চট্টোপাধ্যায়কে। আর তারপর বুকে বেশ কয়েকবার ছুরির আঘাত। যদিও পোস্টমর্টেম রিপোর্ট আসা বাকি রয়েছে। বুঝেছি। তাহলে একটা কাজ করা যায়। আজ বরং থাক, আগামীকাল সকালে একবার ভবেশবাবুর বাড়ি যেতে হবে। আপনি সকাল 9টা নাগাদ এখানে এসে উপস্থিত হবেন। তারপর না হয়... আপনি আমায় বাঁচালেন ব্যোমকেশবাবু।
তাহলে কাল ঠিক সময় চলে আসবো, হ্যাঁ? কেমন? বেশ আশ্বস্ত হয়ে এবার বের হলেন ভদ্রলোক। এরপর সারাদিন এ বিষয়ে তেমন কিছু বলেনি ব্যোমকেশ। দু একবার খালি নিজের মনে বিড়বিড় করে ও। শাড়ি, কানের দুল, চোখের কাজল, কিন্তু কেন? মহিলাদের সাজেই বা কেন? কেন? আজ সোমবার। ব্যোমকেশের কথা মতো সকাল হতেই হাজির হলেন রাখাল সরকার। অবশেষে তার গাড়িতে চেপেই রওনা দিলাম আমরা। 9টা বেজে ঠিক 30 মিনিটের মাথায় গিয়ে উপস্থিত হলাম ভবেশ চট্টোপাধ্যায়ের বাড়ি। দোতলায় বাড়িটিতে প্রবেশ করতেই সেটির সাজসজ্জার দিকে প্রথম নজর যায় আমার। দেওয়ালে টাঙানো একাধিক চিত্র, মূর্তির সম্ভার দেখে স্পষ্ট বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন মানুষই ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট খানেকের মধ্যে এসে উপস্থিত হলেন মিলন চট্টোপাধ্যায়। বেশ লম্বাটে ধরনের, বয়স হবে ওই 30-এর আশেপাশে। ব্যক্তিত্বে একটা কঠোর ভাব থাকলেও বর্তমানে পিতৃবিয়োগের কারণে ভদ্রলোক যে ভেঙে পড়েছেন তা তার মুখ চোখ দেখে স্পষ্টই বোঝা যায়। আমাদের দেখে 2 হাত জড়ো করে নমস্কারের পর সামনের চেয়ারে বসতে বললেন তিনি। খানিকটা সময় সব চুপ। সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এবার ব্যোমকেশ বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমার বন্ধু অজিত রাখালবাবুর বিশেষ অনুরোধের কারণে ভবেশ চট্টোপাধ্যায়ের হত্যার কেসটি বর্তমানে আমি দেখছি। আপনার বাবার খুনের বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছি, তবে অপরাধীকে খুঁজে বের করতে হলে আপনার সহায়তা কিন্তু একান্তই কাম্য। আচ্ছা, ভবেশবাবুর মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? ওনার হত্যার পিছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয়? সব খুলে বলুন। কয়েক মিনিট চুপ করে রইলেন মিলনবাবু। ব্যোমকেশের প্রশ্নের জবাবে কি উত্তর দেবেন তাই যেন একবার মনে মনে চিন্তা করে নিলেন ভদ্রলোক। গত শনিবারের কথা ব্যোমকেশবাবু। দুপুরের দিকে ব্যবসার কাজে একটু বের হই। সন্ধে তখন ওই 6টা হবে। কাজ সেরে বাড়ি ফিরতেই দেখি এক ভয়ানক দৃশ্য। এই হলঘরের মাঝখান বরাবর পড়ে বাবার মৃতদেহ। সে কি বিভৎস কাণ্ড মশাই! বাবার শরীর হতে সম্পূর্ণ মেঝের ভর্তি রক্ত, স্থানে স্থানে ক্ষত চিহ্ন। সবচেয়ে বড় কথা, তার পরনে শাড়ি, চোখে কাজল। একটা সময় তো অজ্ঞান হয়েই পড়ে যাচ্ছিলাম। তবে নিজেকে সামলে নিয়ে তৎক্ষণাৎ যোগাযোগ করি সিদ্ধেশ্বর মহাপাত্রের সহিত। সিদ্ধেশ্বরবাবু আমাদের পরিবারের চিকিৎসক বলতে পারেন, তবে কোনো লাভ থায়নি। ভদ্রলোক আসার অনেক আগেই বাবা মারা যান। এরপর তো আপনারা সবটাই জানেন। অর্থাৎ আপনাদের বাড়ির উপর ক্রমাগত নজর রাখা হয়ে চলছিল, সেই কারণেই। আচ্ছা মিলনবাবু, বাড়িতে কি কোনো চাকর কিংবা অন্য কেউ? ওখানেই তো মূল সমস্যা ব্যোমকেশবাবু। আজ প্রায় 30 বছরের উপর সময় ধরে এ বাড়ির দেখাশোনা করে চলেছেন কল্যাণ কাকা। রান্নাবান্না থেকে শুরু করে বাবার খাওয়া দেখাশোনার করার দায়িত্ব ছিল ওই ষাটোর্ধ্ব বৃদ্ধের উপর। অথচ গত পরশু থেকেই এক প্রকার গায়েব হয়ে গিয়েছে সে। পুলিশকেও জানিয়েছি, ওরা খুঁজে চলেছে। সত্যি বলতে আমার মাথায় কিচ্ছুটি ঢুকছে না মশাই। মিনিট খানেক আবার সব চুপ। ব্যোমকেশের কপালের চিন্তার বলিরেখাগুলি যেন আরো প্রকট হয়ে উঠেছে। যদিও এর মাঝে রাখালবাবু একবার বলে উঠলেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, কল্যাণের উদ্দেশ্যে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছি, তবে এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। আমার মনে হয় এসবের পিছনে হয়তো ওরই হাত থাকতে পারে। না রাখালবাবু, এক্ষেত্রে সেই সম্ভাবনা খুব একটা দেখছি না। কারণ আপনার কথা অনুযায়ী এই বাড়িতে কোনো রকমের চুরি কিংবা ডাকাতি হয়নি। তাহলে সে ভবেশবাবুকে খুন করতে যাবে কেন? আর দ্বিতীয় কথা হলো, মৃতদেহে এতবার ছুরির আঘাত আর ওই অদ্ভুত সজ্জা। না মশাই, এই ঘটনায় অতীতের কোনো শত্রুতা কিংবা আক্রোশের যোগ থাকলে অবাক হব না। কথাখানি আপনি মন্দ বলেননি। আসলে কল্যাণ কাকার উপর সন্দেহের বিশেষ কোনো কারণ নেই।
তবে ব্যোমকেশবাবু, বিশ্বাস করুন, কারোর সাথে কোনো রকমের শত্রুতা নেই আমাদের। বাবা বরাবরই খুব শান্তিপ্রিয় মানুষ একজন, তাই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, আপনি আর ভবেশবাবু ছাড়া কি পরিবারে আর কেউ আছেন, কিংবা অতীতে ছিলেন এমন কেউ? ব্যোমকেশের এই প্রশ্নে আচমকেই থতমত খেয়ে গেলেন ভদ্রলোক। তবে কী কারণে তার এই আচরণ তা ঠিক বুঝলাম না। যদিও মুহূর্তের মধ্যেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি জবাব দিলেন, না মশাই, ছোটবেলায় মা মারা যান। তারপরে এ বাড়িতে থাকি বলতে আমি, বাবা আর কল্যাণ কাকা। নিকট কিংবা দূরের কোনো আত্মীয় নেই আমাদের। ব্যবসা ক্ষেত্রে কয়েকজন বন্ধু, ব্যাস। এভাবেই আর বেশ কয়েকটা প্রশ্নোত্তরের পালা শেষে উঠে পড়লাম। যদিও বের হওয়ার পূর্বে ভবেশবাবুর ঘরটা একবার দেখে আসলো ব্যোমকেশ। সন্ধ্যের দিকে ঘরে বসে লেখালেখি করলেও মনটা পড়েছিল কেসের দিকেই। সেই সকালে বাড়ি পৌঁছানোর পর ফের একবার বের হয় ব্যোমকেশ। কিছু সময় পূর্বে ফিরলেও পাশের ঘরটিতেই নিজেকে বন্দি করে রেখেছে সে। একবার ডাকতে যাব কিনা ভাবছি, ঠিক এমন সময় বাংলার 5-এর মতো মুখ করে বেরিয়ে এলো সে। ওই দিকে লক্ষ্য করেই এবার বলে উঠলাম, কি ভায়া, কোথায় গেছিলে? কি ভেবে চলেছ কিছুই যে খোলসা করছো না। মুখটাও তো এমন করে রেখেছ। বলি, নতুন কোনো তথ্য হাতে লাগলো নাকি? তেমন কিছুই না, আসার পথে সুচিত মুখোপাধ্যায়ের সাথে দেখা হলো। ভদ্রলোককে দেখে এবারে চিন্তিত লাগছিল। গত 2 দিন ধরে নাকি অফিসে যেতে বারণ করেন মালিক। ফলে আদৌ সেই কাজটি তাঁর টিকবে কিনা সেই নিয়েই আশঙ্কায় রয়েছেন উনি। খানিকক্ষণ কথা বলে সান্ত্বনা দিয়ে আসলাম আর কি। আচ্ছা ব্যোমকেশ, ভবেশবাবুর ঘরে অত সময় ধরে কি করলে বলো তো? কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস মিলল কি? দেখেছো তো, আসল বিষয়টাই ভুলে যাচ্ছিলাম। ভালো হলো মনে করিয়েছ অজিত। শোনো তাহলে, ভদ্রলোকের ঘরে তেমন কিছুই মেলেনি। ফলে এক প্রকার নিরাশ হয়েই বের হচ্ছিলাম। এমন সময় ঘরের ডান প্রান্তে থাকা টেবিলের ওপর নজর যায় আমার। সেদিক বরাবর এগোতেই একটি ডায়েরির ভিতর থেকে এমন এক জিনিস আবিষ্কার করি যা ইতিমধ্যেই বেশ কয়েকটা খটকার জন্ম দিয়েছে, বুঝলে? কি সেই জিনিস ভায়া? একখানা ছবি। আন্দাজ করি বেশ কয়েক বছরের পুরনো, কারণ ছবিটিতে ভবেশবাবুর বয়স বেশ অল্প। ভদ্রলোকের পাশে তাঁর স্ত্রী আর মিলনবাবু। কিন্তু সেক্ষেত্রে খটকার কি আছে সেটাই তো বুঝলাম না। ওই পর্যন্ত সব কিছু ঠিক ছিল, তবে সেখানে উপস্থিত রয়েছে আরও একটি মানুষ। হ্যাঁ অজিত, হ্যাঁ, ছবিতে চতুর্থ জন আসলে একটি বাচ্চা মেয়ে। বয়স বোধ করি 7 থেকে 8 বছর হবে। আরও একটি বিষয়, না থাক, তবে এর থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, আর তা হলো অতীতের কোনো রহস্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মিলনবাবু। তবে সেই বিষয়টি ঠিক কী তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ তো ভারী চিন্তার বিষয়। তা তো বটেই। রহস্য যত গভীরতা পাবে, মস্তিষ্ককে ঠিক ততটাই সচল রাখতে হবে, বুঝলে বন্ধু? এই বলে ফের একবার নিজের ঘরে ঢুকে গেল ব্যোমকেশ। বুঝলাম আজ আর ওকে বিরক্ত করে বিশেষ লাভ হবে না। পরের দিন সকালে বেশ দেরি করেই ঘুমটা ভাঙল। কয়েকদিন যাবৎ এই বদ অভ্যাসের কারণে মাঝে মধ্যে ব্যোমকেশের বকুনিও খেতে হচ্ছে। ঘুম চোখেই পাশের ঘরে উপস্থিত হয়ে বৌঠানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, এই বৌঠান, ব্যোমকেশ কোথায় গো? আর বলো না ঠাকুরপো, কাল সারা রাত ধরে উনি জেগেই রইলেন। মাঝরাতে একবার উঠে দেখি তখনও চেয়ারে বসে একটা কাগজের ওপর কি যেন লিখে চলেছে। সকালে দেখি ঘরে কেউ নেই। কি যে করে তোমার বন্ধুটা কে জানে। তাকে খানিক সান্ত্বনা দিয়ে বললাম, আহা, চিন্তা করো না, নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে। দাঁড়া, একবার দেখে আসি। এই বলে যেই না বের হতে যাব, ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ব্যোমকেশ। ভায়া,
এত সকাল সকাল কই গিয়েছিলে? বৌঠানকেও বলে যাওনি? কি ব্যাপার হে? ব্যোমকেশ মুচকি হেসে বলল, আহা অজিত, রহস্য যেভাবে ডানা বিস্তার করে চলেছে তাতে মাথাকে বিস্তর পরিমাণ খাটাতে হবে, বুঝলে? তাই ভাবলাম ভোরের বাতাসে যদি খানিক বুদ্ধি খেলে যায় আর কি। এই বলে এবার হো হো করে হেসে উঠল ব্যোমকেশ। যদিও সেই হাসি যে দীর্ঘস্থায়ী হবে না তার কে বুঝেছিল বলুন? 10টা বাজতে যায়। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠতে সেদিকে অগ্রসর হলো ব্যোমকেশ। কয়েক মিনিট ধরে হ্যালো, কখন হলো এই ঘটনা? আচ্ছা, আমরা আসছি, আপনি গিয়ে পৌঁছন। রাখলাম। টুকরো টুকরো কথাগুলি বলার পর ফোন কেটে দিল সে। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে দেখলাম ভারী চিন্তায় পড়ে গিয়েছে বেচারা। দু একবার মাথা ঝাঁকালো সে। এরপর খানিকক্ষণ সব চুপ। কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই ব্যোমকেশ, কে ফোন করেছিল? আর এমন কি কথা বলছে? অজিত অজিত অজিত, পারলাম না, আমি পারলাম না, একটু আগে যদি। কয়েক মিনিট চুপ করে ফের একবার বলে চলল সে, রাখালবাবুর ফোন ছিল। আজ ভোরের দিকে খুন হয়েছেন মিলনবাবু। বাবার মতো ছেলের পরনেও শাড়ি, চোখে কাজল, আর ওই একই পদ্ধতিতে হত্যা। না অজিত, রহস্যের চট এবার ছাড়াতেই হবে। যাই হোক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি, এক্ষুনি বেরোতে হবে। ঠিক আধ ঘন্টার মধ্যেই অবশেষে গিয়ে পৌঁছলাম ঘটনাস্থলে। আমাদের দেখে বেশ হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন রাখালবাবু। এসেছেন ব্যোমকেশ বাবু? দেখুন দেখুন কি অবস্থা, পরপর দুটো খুন, এদিকে কিছুই করে উঠতে পারলাম না। অপরাধীকে খুঁজে না পেলে এবার হয়তো আমার চাকরিটাই না চলে যায়। চিন্তা করে কিছুই হবে না মশাই। বলছি, মিলনবাবুর লাশটা এখন কোথায়? ওই ব্যক্তিটিকে কি? ভিতরের ঘরে চলুন, ওখানেই সব আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আসুন। হ্যাঁ, ভিতরে ঢুকতেই দেখি মেঝেতে পড়ে মিলনবাবুর নিথর দেহ। এমন ভয়াবহ দৃশ্য যেন চোখে দেখা যায়। তবে অপরদিকে ব্যোমকেশের দিকে চাইতেই দেখি সামনের পথে অগ্রসর হয়ে চলেছে ক্রমশ। চোয়াল শক্ত করে এবার লাশের দিকে ঝুঁকল সে। তবে টানা 15 মিনিটের উপর সময় ধরে কি এমন দেখে চলেছে ব্যোমকেশ তা বুঝলাম না। এখানে বলে রাখা ভালো, মিলনবাবুর হাল অনেকটা তার বাবা ভবেশ চট্টোপাধ্যায়ের মতোই হয়েছে। কিন্তু খুনের পর মৃতদেহগুলির উপর এহেন শয্যার নেপথ্যের রহস্য কি? এর সাথে সুজিতবাবুর কি কোনো রকম সম্পর্ক? না না না, মাথা আর কাজ করছে না আমার। এর মাঝেই রাখালবাবুর উদ্দেশ্যে ব্যোমকেশ একবার বলে উঠল, রাখালবাবু, এইখানটা, হ্যাঁ হ্যাঁ, শরীরের এই জায়গাখানে একবার ভালো করে লক্ষ্য করুন। কিছু বুঝলেন কি? আচ্ছা, বাদ দিন। এখন পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর হ্যাঁ, ওই ব্যক্তিটাকে একবার এখানে আনুন তো দেখি। ব্যোমকেশের এহানো নির্দেশের কয়েক সেকেন্ড পরেই এবার ঘরের ভিতর প্রবেশ করল এক ব্যক্তি। ছিপছিপে ধরনের ভদ্রলোকের চোখে মুখে একটা ভয়ার্ত ভাব স্পষ্টই দেখা গেল। কাঁপতে কাঁপতে কোনো মতে আমাদের নিকটে এসে উপস্থিত হলো সে। শেষের কথাগুলো বেশ ধমকের সুরেই বলল ব্যোমকেশ, পুলিশের থেকে জানলাম খুনের সময় আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হত্যাকারীকেও নাকি দেখেছেন। দেখুন, গত কয়েক দিনে এখানে পরপর 2টি খুন হয়েছে, তাই কিছু না লুকিয়ে যা যা জানেন সব বলে ফেলুন, নয়তো। হ্যাঁ, আমার নাম সুরেশ কর্মকার। প্রতিদিন সকালে কাগজ দিতে আসি এই বাড়িতে। আজ অবশ্য একটু ভোর ভোরই বের হই। এরপর ভবেশবাবুর বাড়ির নিকট উপস্থিত হতেই ভিতর থেকে অদ্ভুত রকমের কিছু শব্দ শুনে প্রথমে ভয় পেয়ে যাই। এর ঠিক কিছু সময় পর অত্যন্ত দ্রুতগতিতে বের হন এক ব্যক্তি। তাকে দেখে আমি কিছুটা লুকিয়েই পড়ি। আর তারপর ভিতরে প্রবেশ করতেই এই দৃশ্য। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিচ্ছুটি করিনি।
বরং যদি জানতাম ভিতরে এ সকল কাণ্ড ঘটছে, তবে দাদাবাবুকে বাঁচানোর প্রয়াসটা অন্তত করতাম। বুঝলাম। অর্থাৎ ওই ব্যক্তিটি আপনার সামনে দিয়েই পলায়ন করেন, তাহলে তার চেহারার অল্প বিস্তর বিবরণ দিতেও পারবেন কি, ঠিক তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তা পারবো। দাদাবাবুর সঙ্গে যে এই কাজ করেছে তার যেন উচিত শাস্তি হয়। রাখালবাবু, এনাকে থানায় নিয়ে যান। খুনিকে ধরতে হলে এটাই এখন একমাত্র রাস্তা, বুঝলেন? এই ঘটনার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত বিশেষ কিছুই হাতে আসেনি। আর সেই কারণেই মেজাজখানি বেশ বিগড়ে রয়েছে ব্যোমকেশের। বর্তমানে আমার সামনে চেয়ারে বসে রয়েছে সে, মাথায় হাত, চোখগুলি বেশ জল জল করছে ওর। মনে হয় রহস্যের কোনো একটি জট ছাড়াতে সক্ষম হয়েছে আমার বন্ধুটি। সেই প্রসঙ্গ ধরেই বেশ মৃদু স্বরে বললাম, বলি ভায়া, কিছু কি আন্দাজ করতে পারলে? না মানে এখন তো আর বিশেষ চাপ নেই। আমার বিশ্বাস ওই ব্যক্তি খুনিকে খোঁজার ব্যাপারে তোমাকে খানিকটা সহায়তা করতে পারবে। দেখো অজিত, পরপর দুটি হত্যা, প্রতিটি ক্ষেত্রেই অদ্ভুত রকমের সাজসজ্জা। মিলনবাবুর কিছু একটা লুকিয়ে যাওয়া, ছবিতে ওই বাচ্চা মেয়ে। আরো ভাবতে হবে বন্ধু, কেস বড় জটিল। আমাদের কথোপকথনের মাঝে আচমকাই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বাইরের দরজাটা খানিক খোলাই ছিল, আর এবার সেই দিক দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন সুজিত মুখোপাধ্যায়। ভদ্রলোকের চোখ বিস্ফারিত। এই মনোরম আবহাওয়ার মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চেয়ারে বসতে বসতে তিনি বলে চললেন, ব্যোমকেশবাবু, আমায় বাঁচান আপনি। আমি কিছু করিনি, কিন্তু কিন্তু ওরা আমার পিছু নিয়েছে। আমায় বাঁচান ব্যোমকেশবাবু, আমায় বাঁচান। সুজিতবাবুর এখানে আচরণে অবাক হলাম আমি আর ব্যোমকেশ। কি এমন হলো তার? কেই বা পিছু নিয়েছে ভদ্রলোকের? ব্যোমকেশ ওনাকে একটু শান্ত হতে বলল। শান্ত হন আপনি, আপনার বিশ্রামের প্রয়োজন। না ব্যোমকেশবাবু, যে কোনো মুহূর্তে পুলিশ আমায় গ্রেপ্তার করবে। আমি আমি কিছু জানি না, অথচ পুলিশ? কিন্তু কেন, কি হয়েছে? পুলিশ আপনার পিছু নিল কেন? কিছু বুঝতে পারছি না মশাই। আপনাকে তো বলেইছিলাম যে বিগত কয়েকদিন ধরে বাড়িতে বসেই আমি কাজের ব্যাপারে কোনো খবর নেই। তা আজ বিকেলের দিকে বের হতে যাব, ঠিক এমন সময় বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে। কয়েকজন পুলিশকে আসতে দেখে প্রথমে আমি বেশ ভয়ই পেয়ে যাই। পরবর্তীতে তাদের কথোপকথন শুনে যা বুঝি, তা হলো গত কয়েকদিন ধরে শহরে পরপর দুটি খুন হয়েছে, ভবেশ ভট্টাচার্য এবং তার ছেলে মিলন ভট্টাচার্য। পুলিশের সন্দেহ এই সকল হত্যার পিছনে নাকি আমার হাত আছে। বিশেষ করে ব্যোমকেশবাবু, এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। ভদ্রলোকের কথা শুনে মুহূর্তের মধ্যেই পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল আমার। ব্যোমকেশের দিকে তাকাতে দেখি ওর কপালেও বেশ কয়েকটি চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। যদিও ও কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তেই আমাদের বাড়ির নিচে একটি গাড়ি এসে থামল। বুঝলাম এ নির্ঘাত রাখালবাবুই হবেন। মুহূর্তের মধ্যেই দরজা হয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন তিনি। বর্তমানে এই চার দেওয়ালের মাঝে উপস্থিত আমি, ব্যোমকেশ, সুজিত বন্দ্যোপাধ্যায় আর রাখালবাবু। তৃতীয় ব্যক্তির দিকে তাকিয়ে এবার ঝাঁঝিয়ে উঠলেন ভদ্রলোক। তুই এখানে? হ্যাঁ, দুটো খুন করে শখ মেটেনি, পুলিশের চোখে ধুলো দেওয়া মতো। আর হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনি শেষ পর্যন্ত শান্ত হন রাখালবাবু। আপনার আসার ঠিক কিছু মুহূর্ত আগে এই ভদ্রলোক আমার কাছে এসে উপস্থিত হন। এখন সম্পূর্ণ ঘটনার বিবরণ না দিলে কিভাবে বুঝি বলুন তো? তবে যতদূর শুনলাম, শ্যামবাজার হত্যাকাণ্ডে সুজিত মুখোপাধ্যায়কে সন্দেহ করে চলেছে পুলিশ। আচ্ছা, এর কারণটা কি জানতে পারি মশাই? আপনি জানেন না ব্যোমকেশবাবু, সকালে ভবেশবাবুর বাড়ি থেকে যে ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়, তার থেকে আমরা আসল অপরাধীর খোঁজ পাই। ওই ব্যক্তির বিবরণ অনুযায়ী খুনির একটা ছবি তৈরি করা হয়, আর এরপর বুঝতে দেরি হয়নি যে অপরাধী আসলে আর কেউ নয়, বরং বর্তমানে এখানেই উপস্থিত রয়েছে সে। এক্ষেত্রে অবশ্য অধিক পরিশ্রমের প্রয়োজন হয়নি,
কারণ কয়েক বছর পূর্বে একটি চুরির মামলায় বেশ কিছুদিন জেল খাটেন এই ব্যক্তি। ফলে ওই ছবি দেখেই আমার সন্দেহ হয়, আর তারপরের ঘটনা তো এখন সবার সামনে। আপনার সব কথা আমি বুঝলাম, কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা খটকা রয়েছে। আচ্ছা, আপনি যে চিত্রের কথা বলছেন সেটা কি সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, ওটা আমি সঙ্গে করেই ঘুরছি, এই দেখুন। এই বলে এবার ব্যোমকেশের দিকে একটা কাগজ বাড়িয়ে দিলেন ভদ্রলোক। সেটির দিকে নজর দিতে ফের একবার চমকে উঠলাম। এ তো হুবহু সুজিতবাবু। তবে মুহূর্তের মধ্যেই চোয়ালটা বেশ শক্ত হয়ে গেল ব্যোমকেশে। খানিকটা মাথা নাড়িয়ে এবার রাখাল বাবুকে সবটা খুলে জানালো সে। প্রথম দিন সুজিত মুখোপাধ্যায়ের আগমন থেকে শুরু করে সকল ঘটনার বিবরণ দিয়ে ব্যোমকেশ বলে চলল, এখন আপনি বলুন, ভদ্রলোক যদি হত্যা করে থাকেন তবে আমার কাছে এসে উপস্থিত হবেন কেন? আমি যে একজন সত্যান্বেষী তার জেনেও এত বড় সাহস দেখাবেন বলে মনে হয় না। আরেকটা কথা, ছবিটা একবার ভালোভাবে দেখুন। এই ব্যক্তির কপালের দিকে একটি কাটা দাগ বিদ্যমান, কিন্তু সুজিত বাবুর এরকম কোনো ক্ষতচিহ্ন নেই। হতে পারে কোনোভাবে দাগ লুকিয়ে ফেলেছে শয়তানটা। আর এটা ভুলে যাবেন না যে অতীত থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িত রয়েছে এই ব্যক্তি। ব্যোমকেশ ও রাখাল সরকারের কথোপকথনের মাঝে এবার এক প্রকার কাতর স্বরে বলে উঠলেন সুজিতবাবু, বিশ্বাস করুন মশাই, আমি খুন করিনি। হ্যাঁ, অতীতে ভুলবশত একবার চুরির মামলায় জড়িয়ে পড়ি, কিন্তু খুন না ব্যোমকেশবাবু, এ কাজ আমি কখনই করতে পারি না। ছবিতে থাকা ওই ব্যক্তি আমি নই। রাখালবাবু, আমার মনে হয় খুনগুলিতে এমন বেশ কয়েকটি রহস্য রয়েছে যা এখনও আমাদের সামনে আসেনি। আমাকে খানিকটা সময় দিন। আর হ্যাঁ, এই ব্যক্তি যদি অপরাধী না হন তবে আসল খুনি কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে খোলা বাজারে। আমি বলি কি, আপনি সুজিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিয়ে যান। কী কারণে এই সিদ্ধান্ত এবং বর্তমানে আমার মাথায় ঠিক কী চলছে সেই বিষয়ে এখন কিছু বলতে পারবো না। সুজিতবাবু, চিন্তা করবেন না। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে শাস্তি আপনার হবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন। বেশ খানিকক্ষণ সব চুপ। একরাশ নিস্তব্ধতা যেন ছেয়ে গিয়েছে গোটা পরিবেশে। এর মাঝেই ব্যোমকেশ খালি একবার বলে উঠল, সুজিতবাবু, আপনি যেখানে কাজ করতেন সেই বাড়িটির ঠিকানা একবার দিয়ে যাবেন, কেমন? বুধবার সকাল প্রাতরাশ সেরেই বেরিয়ে পড়েছে ব্যোমকেশ। যাওয়ার আগে শুধু একবার বলে যায়, মনে অনেকগুলো খটকা রয়ে গিয়েছে, আই বরং একবার বাইরে ঘুরে আসি। আরও বেশ কয়েকটি কাজ রয়েছে, ফিরতে দেরি হতে পারে, বুঝলে? এরপর দুপুর হতে বিকেল পর্যন্ত সময়টা লেখালেখি নিয়ে থাকলেও মনটা পড়ে রয়েছিল তদন্তের দিকে। কি জানি নতুন কোনো তথ্য আসলো কিনা হাতে। ঘড়ির কাঁটা 6-এর ঘর ছুতেই আচমকা আগুন ঘটল ব্যোমকেশে। লক্ষ্য করে দেখলাম চোখে যেন একটা উজ্জ্বল দীপ্তি খেলে যাচ্ছে। সাধারণত তদন্তের শেষ পর্যায়ে এসে এমন হাবভাব দেখা যায় ব্যোমকেশের মধ্যে। তবে কি ভায়া, কি হলো বলবে? আসল অপরাধীর খোঁজ কি মিলল? না অজিত, তবে আর কিছু সময়ের অপেক্ষা। শোনো, তবে দুপুর হতেই সুজিতবাবুর দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারি কয়েক মাস পূর্বে এক দম্পতি সেই বাড়িটি ভাড়া নেন, তবে গত 2-3 দিন ধরে তারা উধাও। এরপর বাড়িটির ভিতরে প্রবেশ করতেই সব পরিষ্কার হয়ে যায়, যদিও সেই বিষয়ে খোলসা করার সঠিক সময় এটা নয়। বরং তৈরি হওয়া উচিত। খুব তাড়াতাড়ি এই রহস্যের জবনিকা পতন হতে চলেছে। আগামীকাল রাতে আমাদের গন্তব্যস্থল হবে শ্যামবাজার। ব্যোমকেশের কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না, তবে খানিক কৌতূহলের সুরেই একবার জিজ্ঞাসা করলাম, আমরা কি ভবেশবাবুর বাড়ি? ঠিকই ধরেছ বন্ধু, সুজিত বাবুকে নিয়ে পুলিশও উপস্থিত থাকবে সেখানে। আসল অপরাধীর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া দরকার, আর সেটা হলো গিয়ে এখনো জীবিত রয়েছেন মিলন চট্টোপাধ্যায়।
যেহেতু এই ঘটনাটি এখনো প্রকাশ্যে আসেনি, সেই কারণে আগামীকালের কাগজে যখন এই খবরখানি প্রকাশ পাবে, তখন পায়ের তলার মাটি সরে যাবে খুনির। আমার বিশ্বাস কাল রাতের দিকে নিজের অসম্পূর্ণ কাজ পূরণ করতে ফের একবার ওই বাড়িতে হাজির হবে সে। আর তখনই বৃহস্পতিবার রাত বর্তমানে আমি, ব্যোমকেশ আর সুজিতবাবু সহ গোটা পুলিশ বাহিনী হাজির ঘটনাস্থলে। অপরাধীর খোঁজে আমাদের এই অভিযান শেষ পর্যন্ত কতখানি সফল হয় তা সময়ই বলব। ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 10টার ঘর ছুঁয়েছে। মিলনবাবুর ঘরের এক কোণে গা ঢাকা দিয়ে বসে আমরা। ভিতরকার নিশ্ছিদ্র স্তব্ধতা কাটিয়ে রাখালবাবু বলে উঠলেন, বলি ব্যোমকেশ বাবু, আসল খুনি যে আজ এখানে আসবেই সেই বিষয়ে আপনি কতখানি নিশ্চিত? মানে এরকম তো হতেই পারে, ভয় পেশে আর আসবেই না। আমার যতদূর মনে হয় ওই ব্যক্তি আজ আসবেই। খুনগুলি থেকে এটা পরিষ্কার যে ভয়ঙ্কর আক্রোশের জেরেই এই সকল কাণ্ড ঘটানো হয়েছে। তাই আসল অপরাধী যখন এটা জানতে পারবে যে মিলনবাবু এখনো বেঁচে রয়েছেন, তখন সে নিজেকে সামলাতে পারবে না। আর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে যে পুনরায় একবার আক্রমণ করার প্রয়াস করবে, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। ব্যোমকেশের এই প্রয়াস কতখানি সফল হবে সেই বিষয়ে একটা ধন্দ কাজ করেই চলেছে। বিশেষ করে সময় যত অগ্রসর হচ্ছে, বুকের ভেতরে ঢিপঢিপটা ততই যেন বেড়েই চলেছে। রাত 11টা বেজে 30 হাল এক প্রকার ছেড়েই দিয়েছেন রাখালবাবু। ভদ্রলোকের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি হতাশ। তবে ঠিক সেই মুহূর্তেই ঘটল এক ভয়ানক ঘটনা। ঘরের ভেতরকার অন্ধকারের মধ্যেই এবার পায়ের একটা শব্দ শোনা গেল। একবার, দুবার, তিনবার। খানিকক্ষণ সব চুপ। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যেও ওর চোখের তেজ যথেষ্ট উজ্জ্বল। ফের একবার পায়ের শব্দ শোনা যেতেই বুঝলাম এই ঘরের দিকেই ক্রমশ অগ্রসর হয়ে চলেছে সেই ব্যক্তি। এর মাঝেই এবার মৃদু স্বরে ব্যোমকেশ বলে উঠল, সাবধান, এই ব্যক্তি অপরাধী হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার কাছে অস্ত্র থাকতেই পারে, কেউ আওয়াজ করবেন না, একদম চুপ। কয়েক মিনিটের মধ্যেই এবার দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করল রহস্যময় এক ব্যক্তি। ব্যোমকেশের পরিকল্পনা মতো বিছানার উপর আগে থেকেই বালিশ আর চাদর চাপিয়ে রাখা হয়। অন্ধকারে দেখলে মনে হবে কেউ শুয়ে রয়েছে। ধীরে ধীরে সেদিকে এগোতে থাকলো ব্যক্তি। তবে এরপর যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে তা গুণাক্ষরেও টের পায়নি কেউ। মুহূর্তের মধ্যেই পোশাকের ভিতর হতে একটি ছুরি বের করে বিছানার উপর বেশ কয়েকবার চালাতে লাগলো সে। এতটাই বীভৎস দৃশ্য যেন চোখে দেখা যায় না। অপরদিকে আসল অপরাধীর নাগাল পেতে তৎপর ব্যোমকেশ এবার ঝাঁপিয়ে পড়ল তার উপর। পিছন পিছন এগিয়ে গেলাম আমরা। অন্ধকারে এত মানুষকে বেরিয়ে আসতে দেখে প্রথমে হতবাক হয়ে গেলেও মুহূর্তের মধ্যে ধাতস্থ হয়ে এবার ব্যোমকেশের উপর পাল্টা আক্রমণ করে বসল ব্যক্তিটি। খানিক সময় ধরপাকড়, হাতে থাকা অস্ত্র দিয়ে ব্যোমকেশের কপালের দিকে সেটি চালিয়ে দিল সে। তার হাতের ঘুষি খেয়ে ইতিমধ্যেই জখম হয়ে পড়েছেন রাখালবাবু। অন্ধকারের মধ্যেই খুনিকে আটকানোর সব রকম চেষ্টা করে চলেছি আমি। তবে সেই চেষ্টা কতখানি সফল হবে তা জানি না। আমাদের হাত ফসকে এক প্রকার বেরিয়েই যাচ্ছিল সে, এমন সময় গুলির শব্দে ভরে গেল গোটা ঘর। প্রথমটায় কাজ না হলেও ব্যোমকেশের দ্বিতীয় গুলি গিয়ে লাগলো ওই ব্যক্তির একেবারে পায়। ব্যাস, বর্তমানে বড় হলঘরটিতে বসে আমরা। পা ছুঁয়ে গুলি বেরিয়ে গেলেও তার আঘাতে ইতিমধ্যেই ছটফট করে চলেছে সেই ব্যক্তি। তবে তার গলার আওয়াজ এমন কেন? প্রথম দিকটায় সন্দেহ হলেও শেষ পর্যন্ত যে এমন অদ্ভুত এক রহস্য অপেক্ষা করে রয়েছে তার কে ভেবেছিল। অন্ধকার শেষে আলো জ্বলতেই ভাঙল চমক। এতদিন পর্যন্ত যাকে ঘিরে এত রহস্য, তিনি কিনা একজন মহিলা, অর্থাৎ দুটি হত্যার নেপথ্যে একজন মহিলা। মুখটাও কেমন যেন চেনা চেনা ঠেকছে। সবচাইতে বড় কথা, তার কপালের বাম পাশে সেই কাঁটা চিহ্ন। তাহলে সেদিনকার ওই লোকটি সুজিতবাবুকে কিভাবে দেখলেন?
একাধিক খটকা মাঝে এবার ব্যোমকেশ বলে উঠল, আমরা সকলেই জানি যে বিগত কয়েকদিনে শ্যামবাজার এলাকায় পরপর দুটি খুন হয়। প্রথমে ভবেশ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি, আর তার কয়েকদিনের মাথায় মিলন চট্টোপাধ্যায়। দুটি মৃত্যুতেই প্রথমে মাথায় গভীর অস্ত্র দিয়ে আঘাত এবং পরবর্তীতে বুকের উপর একের পর এক ছুরির আঘাতে অবশেষে মৃত্যু হয় তাদের। তবে শুধু হত্যাই নয়, পরবর্তীতে মৃতদের শরীরের সাজসজ্জা দেখে শোরগোল পড়ে যায় সর্বত্র। দুই পুরুষেরই পরনে শাড়ি, চোখে কাজল। এমন হত্যা কস্মিনকালেও হয়েছে বলে মনে পড়ে না। এর মাঝে খুনগুলির তদন্তের দায়িত্বে এসে পড়ে আমার কাঁধে। এখানে বলে রাখা ভালো, গত সপ্তাহে সর্বপ্রথম আমাদের বাড়িতে এসে উপস্থিত হন সুজিতবাবু। এক অদ্ভুত রকমের ঘটনা নিয়ে হাজির হন তিনি। যদিও প্রথমে সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি, তবে এই দুই ঘটনা যে একে অপরের সঙ্গে যুক্ত তা আর কে ভেবেছিল। ভবেশ চট্টোপাধ্যায়ের ছেলে বাইরে বের হলে সেই সুযোগে খুন করা হয় বৃদ্ধকে। পরবর্তীতে বাড়ির চাকরকেও খুঁজে পাওয়া যায়নি। তবে মিলনবাবুর হত্যার সময় সেখানে উপস্থিত ছিল সুরেশ নামে এক ব্যক্তি। তার বিবরণ অনুযায়ী পরবর্তীতে পুলিশের নজরে পড়েন সুজিত মুখোপাধ্যায়। তবে এক্ষেত্রে মাথায় বেশ কয়েকটা খটকা জাগে। আর আপনারা সকলেই জানেন, সত্যের অন্বেষণ করাই হলো আমার মূল উদ্দেশ্য। সেই কারণেই বেশ কয়েকটি বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করা সম্ভব ছিল না আমার পক্ষে। আর এখন তো সমস্ত ঘটনাই আপনাদের সামনে। কি ঠিক বললাম তো শালিনী দেবী? তবে নিজের বাবা আর দাদাকে মারতে একটুও হাত কাঁপল না আপনার? এ কি বলছে ব্যোমকেশ? এই মহিলা তবে চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে? যা শুনে চলেছি তা যেন নিজের কানেই বিশ্বাস হচ্ছে না। এর মাঝেই ফের একবার বলে চলল ব্যোমকেশ, আমার এই কথা শুনে এখানে উপস্থিত সকলেই যে হতবাক সেই বিষয়ে আমি একরকমের নিশ্চিত বলা যায়। তবে আর কিছু সময়ের মধ্যেই আপনাদের মনের সকল জিজ্ঞাসা দূর হতে চলেছে। অজিত, তোমার মনে পড়ে প্রথম দিন যখন এই বাড়িতে এসে উপস্থিত হই, তখন ভবেশবাবুর ঘর থেকে একটি ছবি মেলে। সেখানে ওই ভদ্রলোক, ওনার স্ত্রী আর ছেলে ছাড়াও উপস্থিত ছিল বাচ্চা একটি মেয়ে। সেই মুহূর্তেই আমার মনে একটা সন্দেহ জাগে, তাহলে মিলনবাবু আমাদের কাছে কি কিছু লুকোনোর চেষ্টা করেছেন? যদিও এর পরের দিনই খুন হন তিনি। পরবর্তীতে সুরেশের কথা মতো খুনের একটি প্রতিকৃতি তৈরি করে পুলিশ, যার মুখের আদলের সাথে সুজিতবাবুর অনেকটাই মিল। আর এখানেই আমার সন্দেহ আরও প্রকট হয়ে ওঠে। সুরেশবাবুর বর্ণনা অনুযায়ী অপরাধীর কপালের কাছে একটি কাঁটা চিহ্ন থাকলেও সুজিত মুখোপাধ্যায়ের শরীরে এরকম কোনো দাগ নেই। আর ঠিক তখনই আমার মনে পড়ে ওই ছবিটির কথা। সেখানে থাকা বাচ্চাটির কপালের বাম প্রান্তে সেই একই দাগ থাকলেও ওই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। সেই কারণেই সুজিত বাবুকে গ্রেফতার করবার পরামর্শ দিই। এক্ষেত্রে ওই ভদ্রলোক পুলিশের নজরে থাকলে তা আমার তদন্তের জন্য সুবিধাজনক হবে বলেই এহেন সিদ্ধান্ত নেই। এর মাঝেই গতকাল সুজিতবাবুর অফিসে পৌঁছে গেলে জানতে পারি সেই স্থানটি কেবল কয়েক মাসের জন্য ভাড়া নেওয়া হয় এবং বর্তমানে তাদের কোনো খোঁজ নেই। সন্দেহবশত এরপর বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতেই দুটি গুরুত্বপূর্ণ তথ্য আসে সামনে। প্রথমে একটি ছবি খুঁজে পাই, সেটি ছিল শালিনী দেবী। তবে অপর একটি চিত্র দেখতেই চক্ষু চরক কাজ হয়ে যায় আমার। সেটিতে উপস্থিত ব্যক্তির সঙ্গে সুজিতবাবুর মুখের হুবহু মিল থাকলেও ওই ভদ্রলোকের মাথার কাছেও ছিল সেই একই চিহ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ঘটনাটাই অবশ্য আমার কাছে স্পষ্ট। যদিও ভবেশবাবুর এক প্রতিবেশী আর তাঁর পুরনো এক বন্ধুর সাহায্য ছাড়া এই বিষয়ে এগোনো আমার পক্ষে বিশেষ সহজ হতো না। আচ্ছা অজিত, ভাবো, একটি মানুষের ভিতর থেকে যদি আরও একটি মানুষ বের হয় তাহলে কেমন হবে? যদিও এখানে মানুষ শব্দটি ব্যবহার না করে সত্তা শব্দটি বেশি গ্রহণযোগ্য। দাঁড়াও একটু। এই বলে
এবার শালিনী দেবীর দিকে ক্রমশ অগ্রসর হতে লাগলো ব্যোমকেশ। মুহূর্তের মধ্যেই এক হ্যাঁচকা টানে মহিলার মাথা থেকে তার চুলের আস্তরণ খুলে নিল সে। এই কি, দু একটা পার্থক্য ছাড়া সুজিতবাবুর সাথে এনার কোনো অমিল নেই বললেই চলে। খানিকক্ষণ সব চুপ। শালিনী দেবী, বাকি রহস্যের সমাধান কি আমি করব না আপনিই বলবেন সব? আর হ্যাঁ, আরেকটা কথা, কিছু সময় আগেই পুলিশের হাতে ধরা পড়েছে কল্যাণ। আমার অনুমান দুটি হত্যাকাণ্ডে আপনাকে সম্পূর্ণ মদত দিয়েছিল ওই ব্যক্তি, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি সত্য খুব দ্রুতই সামনে আসবে। তাই মিথ্যা বলে লাভ নেই, বরং সব সত্যি খুলে বলুন। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুললেন শালিনী দেবী। হ্যাঁ ব্যোমকেশবাবু, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি নিজের হাতে খুন করেছি আমার পরিবারকে। কেন করব না বলতে পারেন? ছোটবেলা থেকে ভালোবাসার বদলে তো শুধু ঘৃণাই জুটেছে কপালে। কেন জানতে চান? কারণটা হচ্ছে আমার শরীরে নাকি একটা বিশেষ সমস্যা রয়েছে। সমস্যাই বটে। হ্যাঁ, খুব ছোট বয়সেই আমি উপলব্ধি করতে পেরেছিলাম, মেয়ে হয়ে বড় হলেও আমার শরীরের মধ্যে রয়েছে একটা পুরুষের বাস। মনে প্রাণে আর দেহে সেই পুরুষত্ব ভাবটাই আমার ক্রমশ জেগে উঠতে থাকে। এতে আমার দোষটা কোথায় বলতে পারেন ব্যোমকেশবাবু? হ্যাঁ, আমার দোষটা কোথায়? বুকের ভেতরে থাকা অসহ্য যন্ত্রণা, কষ্ট দিনের পর দিন, কিচ্ছু বোঝেনি ওরা, কিচ্ছু বোঝেনি। মা আমাকে ভালোবাসতো, তবে দাদা আর বাবার মুখের ওপরে কিছু বলার সাহস কখনো পায়নি মা। প্রথম দিন বাবাকে যেদিন খোলসা করে সবটা বলি, তখন তিনি জানান আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারবেন না, তাই যেভাবেই হোক বিষয়টা আমায় লুকিয়ে যেতে হবে, না হলে আমার কপালে নাকি অশেষ দুঃখ রয়েছে। জীবনের প্রতিটি পদে শুধু ঘৃণা, মারধর আর কষ্ট জুটেছে কপালে। একটা সময় ব্যোমকেশবাবু আর কারোর কথা ভাবিনি, বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে স্থির করে ফেললাম বদলা আমি নেবই। পরবর্তীতে গোটা সমাজের কাছে শালিনী হিসেবে বাঁচলেও চার দেওয়ালের মধ্যে আমি ছিলাম অন্য একটা মানুষ। এরপর কয়েক মাস পর আমার সুজিত বাবুর সঙ্গে দেখা হয়। উনি না দেখলেও আমি লক্ষ্য করি দু একটা পার্থক্য ছাড়া ওনার সাথে আমার মুখের হুবহু মিল আছে। তখনই মনে মনে পরিকল্পনা সাজিয়ে নিই। তারপর কল্যাণ কাকার সহায়তায় প্রথমে বাবা, তারপর দাদার খুন। হত্যার পর তাদের পরনের শাড়ি আর বাকি সাজসজ্জা সব আমারই পরিকল্পনা। একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তার ওপর বিপরীত সত্তা চাপানো হয়, তবে তা কেমন লাগে তাও তারা জানুক। প্রতিটি ক্ষেত্রে নিজের আসল রূপে ঘটনাস্থলে পৌঁছে যাই, আর তারপর একটার পর একটা খুন। এসবের মাঝে যদি হঠাৎ ধরা পড়ে যাই, তবে পুলিশের সন্দেহ যাতে সুজিত বাবুর ওপরে গিয়ে পড়ে, সেই কারণে প্রথমে ওই ঘরটি ভাড়া নেওয়া এবং পরবর্তীতে সেখানে ওই ব্যক্তিকে কাজে নিয়োগ করি আমি। তবে দাদাকে খুনের দিন কপালের ওই ক্ষত চিহ্নটা সরাতে ভুলে গিয়েছিলাম। সেটাই হয়ে যায় আমার মস্ত বড় ভুল। এতখানি বলে চুপ করলেন শালিনী দেবী। সুজিত মুখোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সির কাছে উপস্থিত হবেন সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারেননি। যদিও ওই বাড়িতে ছবিগুলি ফেলে আসা আপনার প্রথম ভুল ছিল। তাছাড়া দাদার বেঁচে থাকার খবর শুনে আপনি যে এখানে উপস্থিত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ ছিল না, এবং আমার অনুমান আপনার সহযোগীর কাছ থেকে আপনি এই খবরটা পেয়ে যান যে সুজিত বাবু ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন।
তাই আজ এই শালিনী দেবীর বেশেই খুন করতে আসেন আপনি। কি ঠিক বললাম তো? ব্যোমকেশ বাবু, এখন তো আপনারা সব কিছুই জেনে গিয়েছেন। আমাকে হয়তো গ্রেপ্তারও করা হবে। তবে তবে আমার না কোনো আফসোস নেই ব্যোমকেশ বাবু, জানেন? দুটো শয়তানকে আমি নিজে খুন করেছি, আর কোনো আফসোস নেই আমার। এখন আপনারা যা খুশি তাই করতে পারেন ব্যোমকেশ বাবু। বর্তমানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা, সঙ্গে সুজিত মুখোপাধ্যায়। ভদ্রলোকের মুখে চোখে স্বস্তির ভাব স্পষ্ট। একটা হাফ ছেড়ে তিনি বলে উঠলেন, হ্যাঁ, বুঝেছি ব্যোমকেশবাবু, ঠিক কী কারণে যুগলকে একসঙ্গে দেখাই যেত না। তাছাড়া সবসময় চোখে চশমা, মাথায় টুপি পরে থাকার ফলে তাকে চেনার উপায় পর্যন্তও ছিল না। তবে আজ আপনি না থাকলে আমার যে কি হতো। ধন্যবাদ, আপনি বাঁচালেন আমাকে। শেষে একটা মুচকি হাসি হাসে ব্যোমকেশ। সত্যের অন্বেষণ করাই হলো আমার আসল কর্তব্য। চলো অজিত, আর কয়েকটা দিন বাদেই তো পুজো। তদন্ত থেকে দূরে আনন্দ করেই কাটুক এই কটা দিন, কি বলো?